আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত। ইবাদত বন্দেগি জিকির আশকারে মুশকুল মুসল্লিরা। ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়েছে সরকার। কাল থেকে কার্যকর। সংস্কারের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, আবারও বললেন বিএনপি নেতারা। 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলামের সাথে মির্জা ফখরুলের বৈঠক। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল, অভিযোগ দলের আমিরের। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। এবং কাল থেকে শুরু অমর 21শে বইমেলা। উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তার হুমকি নেই, জানালেন ডিএমপি কমিশনার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা ফাঁকা জায়গায় বসে শুনছেন বয়ান। ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় জুমার জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দেগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, 3 চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটা হলো এটা। ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ইমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। ওলামায়ে কেরামগণ দ্বীনের মেহনত করবে, আমরা সবসময় ওলামায়ে কেরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাতও নাই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte жақсы құлық мінезі шундыр, қызмат шундыр, икрам шундыр. Бангали алхамдулилlah, Бангали ача. Ошо Кыргызстан атынан Бангалиге। এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 2 ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। আসলে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, ATN বাংলা, টঙ্গী, গাজীপুর। ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়েছে সরকার। নতুন এ মূল্য কাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।
নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা, অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা থেকে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে এই সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জমিয়ত নেতারা চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। নিজেদের অনৈক্য, মতবিরোধের কারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যাতে কোনো সুযোগ নিতে না পারে এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত পোষণ করেন দু দলের শীর্ষ নেতারা। ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। রাজধানীর মোহাম্মদপুর আদাবর থানা এলাকায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। সংস্কারের নামে জনগণকে দীর্ঘদিন ভোট বঞ্চিত করে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ধরে রেখে নেতাকর্মীদের আরও বেশি জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমিরে জামায়াত সতর্ক করে বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়, ভবিষ্যতে কেউ যেন এই পথে পা না বাড়ায়। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনায় ছাত্র শিবির মহানগর শাখার আয়োজনে নিউ মার্কেটের বাইতুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হওয়া গণমিছিলটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ জুমা নগরের আন্দরকিল্লাহ জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। নানা কৌশলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করছে। এই দাবি করে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য পরিবেশন করছে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রেস উইং। এই ধরনের সংবাদ বলিউডের কল্পকাহিনীকেও হার মানায় উল্লেখ করে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনী প্রচার না করার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে।
রাষ্ট্রীয় ইন্ধনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলে দাবি করেছে আদিবাসী ফোরাম। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে তারা বলেন, দোষীদের চিহ্নিত করা হলেও তাদের গ্রেফতারে সরকারের কোনো পদক্ষেপ না নেয়াই এর সবচেয়ে বড় প্রমাণ। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে আদিবাসী ফোরামের এই গণসমাবেশ। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। তারা বলেন, দাবি না মানলে সারা দেশের আদিবাসীরা ঢাকা অভিমুখে লং মার্চ করবে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দটা তারা বাতিল করার জন্য বাধ্য করেছে। সংবিধান পরিষ্কার করে বলে দিয়েছে প্রত্যেক নাগরিকের একই অধিকার এই দেশে, তাহলে কেন তারা আজকে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? রাষ্ট্রীয় ইন্ধনেই বারবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এখন আমাদের কাছে কেন স্পষ্ট মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় ইন্ধনে আসলে আমাদের উপর হামলা হয়েছে। না হলে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। 15ই জানুয়ারি আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে নৃশংস হামলা সংঘটিত হয়েছে এবং এখানে যারা হামলায় যুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। গণসমাবেশে সারা দেশের আদিবাসী ফোরামের নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মেলা হলেও বিদেশিদের অংশগ্রহণ কম থাকায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলার শেষ দিনে। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। শেষ সময়ে অফার আর ডিসকাউন্টের হিড়িক লক্ষ্য করা গেছে স্টলে স্টলে। ভাইয়া গ্রুপের পক্ষ থেকে থাকবে স্পেশাল ডিল এবং আমাদের যে সকল প্রজেক্ট আছে সেখানে তারা বিনিয়োগের সুযোগ পাবে। আমরা আমাদের ব্র্যান্ডের ইমেজটা মানুষের মাঝে তুলে ধরবো। আলহামদুলিল্লাহ আমরা আকিস প্লাস্টিক্স এবারে বাণিজ্য মেলায় অনেক ভালো সাড়া পেয়েছি। এবারের মেলায় অংশ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ সহ 7টি দেশ। বিদেশিদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। আমাদের দেশে ইনশাল্লাহ বাইরে থেকে 100টিরও দেশের বেশি দেশ থেকে যেন প্রতিনিধি আসে এই বাণিজ্য মেলায় তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং প্রোডাক্ট সেল করার জন্য, তাহলে আমরা হ্যাপি। মেলার পরিসর বাড়ানোর পক্ষে তারা। এই মেলাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করার জন্য অন্তত ১০ শতাধিক দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন এটি কোনো অসম্ভব বিষয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তরিক হলেই এটি সম্ভব। এদিকে বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। যারা আসেন তারা হয়তোবা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে 51টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। সয়াবিনের দামও লাগামহীন, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতির জন্য সরকারের নীতি নির্ধারকদের দুশ্চিন্তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন সিন্ডিকেটের দখলে। ফজল আবির রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম
কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনি থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজার না করে, তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, তার দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে, ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই, তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই না। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারে কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, বইমেলায় নাশকতার কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া। বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন 24 জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপর যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন, ওনারা আসবেন, মানে এইটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর 2025 সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, দেশের সব বিমানবন্দর ঘিরে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক মেশিন সংযোজন করায় দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে যাত্রীরা লাগেজ নিয়ে বিমানবন্দর ছাড়তে পারছেন বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার। JM তসলিমের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা আন্তর্জাতিক মানের করতে নানা উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে এর সুফলও পেতে শুরু করেছে যাত্রীরা। এখন খুব তাড়াতাড়ি ফাস্ট, মানে আমি যে ব্যাগটা পাইলাম লাগেজটা উইদিন 20 মিনিট চেঞ্জ হয়েছে, তো দেখি আর খুব সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কর্মী ও যাত্রীরা সহনশীল আচরণ করলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এভিয়েশন সিকিউরিটিকে আরও শক্তিশালী করব, যাতে আমরা এয়ারপোর্ট অপারেশনসটা বিশ্বের অন্যান্য দেশের মতো এভিয়েশন সিকিউরিটি যেন তাদের নিজেদের অপারেশন করতে পারে, এবং আমরা প্রতিটা অর্গানাইজেশন যাতে যার যেখানে কাজ করার দায়িত্ব সেভাবে আমি দায়িত্ব বন্টন করে দিয়েছি, সেভাবেই তারা কাজ করবে বলে আমি আশাবাদী। তাহলে আমরা 24টা অর্গানাইজেশন একসাথে কাজ করলে এয়ারপোর্টের মান উন্নয়ন হবে, ভালো হবে, যাত্রী সেবা ভালো হবে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের পর 2 থেকে 3 মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার সুবিধার্থে অত্যাধুনিক মেশিন সংযোজন করা হবে। দ্রুতই এটি করা হবে বলেও জানান কাস্টমস কমিশনার জাকির হোসেন। এটা হলো আমাদের সমন্বিত একটা উদ্যোগ, সিভিল এভিয়েশন বিমান সবাই মিলে। আমাদের টার্গেট হলো আমরা সেবাকে উন্নত করার জন্য এখন যে আমরা এখানে স্ক্যান করি, যেগুলো আমাদের সাসপেক্ট হয়, এই স্ক্যানারগুলোকে আমরা এয়ার সাইডে নিয়ে যাবো, মানে পেছনে নিয়ে যাব। তো পেছনে নিয়ে গেলে তখন 2 থেকে 3 মিনিটের মধ্যে একজন প্যাসেঞ্জার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে যাত্রী কল্যাণে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। JM তসলিম, ATN বাংলা, ঢাকা। উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার একান্ত সহকারী জানান, এমিরেটস এয়ারলাইন্সে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে বিমানটি দুবাই অবতরণের পর তাকে ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত 16 জানুয়ারি সব মামলায় খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে 20 জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিক্ষার্থী অর্ণব হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের দাবিতে মার্চ ফর সেফটি ব্যানারে বিক্ষোভ মিছিল ও খুলনা মহানগর পুলিশের সদর দফতরের সামনে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরের ময়লাপোতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ KMPর সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে ক্ষোভ প্রকাশ করে ব্যর্থ পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানান। ক্ষমতায় থেকে নতুন দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার শীর্ষক ছাত্র সমাবেশে একথা বলেন তিনি বলেন, অভ্যুত্থানকে সমুন্নত রেখে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রকাশ অপরিহার্য। এ সময় তিনি ছাত্রদের একত্রিত হয়ে গণতান্ত্রিক শক্তির আলোকে নতুন রাজনৈতিক দল তৈরির আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার এখনও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে পুরোপুরি দাঁড়াতে পারেনি বলেও অভিযোগ করেন জোনায়েদ সাকি। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার 5ই আগস্টের পর থেকে আমরা বলছিলাম, শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই, এটা দুঃখজনক। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন, সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহরি গ্রামে ১৫০০-এর বেশি শীতার্ত নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক চাকলাদার এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ৫,০০০ বুকলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ৩১ দফা আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলি ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং আমরা ভবিষ্যতে দেশ গড়ার কাজে দেশকে কিভাবে গড়ব এই ২১ দফার মধ্যে নিহিত রয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহকের চাহিদা ও প্রয়োজনের কথা চিন্তা করে বিশ্বখ্যাত ব্র্যান্ড ফার্নিচার নিয়ে ম্যাক ফার্নিচার তার পরিসর আরও বৃদ্ধি করল। রাজধানীর ১৬ গুলশান এভিনিউয়ে বিটিআই ল্যান্ডমার্কে প্রতিষ্ঠানটির নতুন এই আয়োজনের উদ্বোধন করেন ম্যাক ফার্নিচারের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবির কাকলি। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ, উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ফয়সাল তাহের, লিটল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম, টেকনো টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল হক, বিসিবির সাবেক চিফ সিকিউরিটি কোঅর্ডিনেটর ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুল মতিন ও বেঙ্গল ওয়াটার ওয়াইজ লিমিটেডের সিইও হাবিব আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বাক স্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নোবেল কমিটি মাস্ককে ইমেইলও করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী হিসেবে কাজ করছেন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক। একসময় টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরও মালিক তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ৬৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৪ ক্রু ও ৬০ যাত্রী ছাড়াও হেলিকপ্টারটিতে ছিল ৩ সেনা। এদিকে দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনের ডাইভার্সিটি পলিসিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাট আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য আনা হয়েছিল এতেই বিমান চলাচলে নিরাপত্তার মান কমেছে, আর সেটি মর্মান্তিক দুর্ঘটনার কারণ বলে জানান ট্রাম্প। ওদিকে ২০ বছরেরও বেশি সময়ে সবচেয়ে মারাত্মক ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ের কাছাকাছি ওই বিমান দুর্ঘটনা ঘটে। এবারে পার্টেক্স খেলার খবর। কোচ পিটার বাটলারকে সরানো নিয়ে নারী ফুটবলারদের বিদ্রোহের তদন্ত শনিবারই শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা বলেন বিসিবির সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এ সময় তিনি উল্লেখ করেন, সব পক্ষের কথাই তারা শুনতে চান। এর আগে বৃহস্পতিবার বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে কোচের বিরুদ্ধে অভিযোগপত্র ফেডারেশনে জমা দেন সাবিনা সানজিদারা। গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আলোড়ন তুলেছিল। আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো, আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু চিহ্ন হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে কথা বলেছি, তো আমরা কালকে এটা নিয়ে একটা ফিডব্যাক আমরা নিজেরা দিব। এটা তদন্ত মাত্র শুরু হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত, ইবাদত বন্দেগি জিকির আশকারে মশগুল মুসল্লিরা।
ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়েছে সরকার, কাল থেকে কার্যকর। সংস্কারের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, আবারও বললেন বিএনপি নেতারা। 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলামের সাথে মির্জা ফখরুলের বৈঠক। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল, অভিযোগ দলের আমিরের। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। এবং কাল থেকে শুরু অমর 21শে বইমেলা, উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তার হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।